সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে। আজকের বিষয়, বাঙালিরা ঐক্য গড়ে কেন সমন্বয়কারীদেরকে খুঁজছেন, সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি। 5ই আগস্টের পর আমরা এদেশের জনগণ একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে ছিলেন। তারা আশা করেছিলেন, আকাঙ্ক্ষা করেছিলেন এই দেশের গরিব মধ্যবিত্ত ফ্যামিলি যারা, পরিবার যারা, তারা, এবং শুধু গরিব না, সকল শ্রেণীর মানুষ মনে করছিল জানমাল এবং মৌলিক অধিকার নিশ্চিত হবে, বৈষম্য বিরোধী থাকবে না, বৈষম্যতা থাকবে না, দেশে নির্যাতন নিপীড়ন থাকবে না, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ থাকবে, অর্থনীতির ব্যবস্থাটা নিয়ন্ত্রণে থাকবে, দেশের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ থাকবে। গরিবরা যারা, যাদের টাকা নেই, ধন সম্পদ নেই, তারা বিচার পায় না, তাদের জন্য বিচার ব্যবস্থা নেই, সেই বিচার ব্যবস্থা পাওয়ার আশঙ্কা করছিলেন। কিন্তু তার পরিবর্তে কি হয়েছে? এ দেশে তার 1000 গুণ আরো অবনতি হয়েছে। তার পরিবর্তে হয়েছে দেশের রিসেট বাটন পুশ, স্বাধীনতার চেতনাকে শেষ করে দেওয়া, যারা স্বাধীনতার পক্ষে আছেন তাদেরকে শেষ করে দেওয়া, নির্বিচারে জুলুম, অত্যাচার, গুম। আমরা প্রতিনিয়তই বলে থাকি যে জুন জুলাইয়ের আন্দোলনে আমাদের 2000 নিহত হয়েছেন। কই আমাদের সেই বিপ্লবী, আমাদের সেই যে গণ অভ্যুত্থানের যে একটা ফাউন্ডেশন করা হয়েছে, সেখানে প্লাস তারা যেটা লিস্ট করেছে 858 জনের, বাকি যারা আছেন তারা হয়তোবা দেখা গেছেন আওয়ামী লীগ অথবা সেই আওয়ামী লীগের মানে পক্ষে নির্বাচনে যারা 30 থেকে 35টা রাজনৈতিক দল ছিল, তাদের শুভাকাঙ্ক্ষী থাকার কারণে তারা সেই অনুদানও পায়নি, তাদের কোনো নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এমনকি যারা এই আহত হয়েছেন তাদের তালিকায়ও তাদেরকে সাহায্য সহযোগিতাও করা হচ্ছে না। অর্থাৎ সমন্বয়কারী জামাত শিবির হেফাজতে যারা ছিলেন, একনিষ্ঠভাবে যাদের পরিচয় জানতেন, একমাত্র তারাই শুধু সুবিধাগুলো ভোগ করছেন। তাহলে এই আন্দোলন তো করেছিলেন আপামর জনগণ, দল মত নির্বিশেষে। সেই আন্দোলনের ফসল যদি হয় এটা, যে আন্দোলনে যারা আহত হয়েছে তারা চিকিৎসা পাচ্ছে না, তারা ঔষধ খাইতে পারছে না, তারা কাতরাচ্ছে, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা নিহত হয়েছেন, যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে অনুদান দেওয়া হয় নাই, তাদেরকে সম্মান করা হয় না। আপনারা যারা দেখেছেন বিএনপি এবং জামাত শিবির হেফাজতের বাইরে যারা সংগঠন করে না, যারা রাজনীতি করে না, তাদেরকে কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না। বিদায় তাদের ভিতরে যে একটা ক্ষোভ, তাদের ভিতরে যে একটা চিন্তা যে আমি তো, যারা এখন পঙ্গু আছেন, যারা আহত আছেন, তাদের এখন চিন্তা যে আমরা তো মরেই যেতাম, হয়তো বা আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আর যারা মরে গেছে তাদের উত্তরসূরিরা বলছে যে আমি তো হারিয়ে ফেলেছি, যেহেতু আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সুতরাং সমন্বয়কারীরা কোন জায়গায় যাবে, কোন জায়গায় আছে, তাদের সময় সুযোগ হলে তাদেরকেও পঙ্গু করে ছাড়বো, তাদেরকেও এই মানে লুটপাটকারীর ব্যবস্থা করব। দেখেন আপনারা, এই যে ছাত্র সমাজগুলো, আমাদের দেশের এই সর্ব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 7টি কলেজ। আমরা সেই 7টি কলেজের ছাত্রছাত্রী আমরা ইতিপূর্বে দেখেছি যে এই কবি নজরুল কলেজের ছাত্ররা গিয়ে মোল্লা কলেজের, আপনারা মোল্লা কলেজকে ধ্বংস করে দিয়েছে। আচ্ছা, সেই পর থেকে আর কোনো খোঁজ খবর আমরা পেয়েছি? পাইনি। অর্থাৎ এ দেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং এ দেশের সকল সেক্টরে ছাত্রছাত্রীদের ধ্বংস করে দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনারাই একটু দেখেন, কোনো মাদ্রাসায় কি এই হামলা মামলা হয়েছে? হয়নি।
কারণ হচ্ছে তারা চাইতেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বাংলা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাক, বাংলা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশৃঙ্খলা হয়ে যাক, বাংলা শিক্ষা প্রতিষ্ঠানগুলো দরকার নেই। দেখেন এখানে মারামারি কাটাকাটি হানাহানি হচ্ছে, কিন্তু একটা মাদ্রাসায় দেখেছেন কোনো মাদ্রাসায় বাজাবাজি হয়েছে, মারামারি হয়েছে, কাটাকাটি হয়নি। সুতরাং এই দেশের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের পথে। আইন শৃঙ্খলা, এই উপদেষ্টা পরিষদ যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, তিনি কি কখনোই পারবেন এই মব জাস্টিস, মব কিলিং এই থেকে মুক্ত করতে? পারবেন না। এই মবের মুল্লুক থেকে মুক্ত করতে পারবেন না, পারে নাই, কখনোই সম্ভব না। হ্যাঁ, একটা পেরেছে, যারা জয় বাংলা বলবে, যারা জয় বাংলার স্লোগান দিবে, তাদের পাক হানাদার বাহিনীদের মতো অত্যাচার করতে হবে। কারণ সেই 1969, 70, 71-এর মহান মুক্তিযুদ্ধে যারা জয় বাংলা বলেছিল, তারা পাক হানাদার বাহিনী, তারা যেভাবে অত্যাচার করতেছে তার চেয়ে করুণ অত্যাচার করতেছে বর্তমান সময়ে জয় বাংলা বলার কারণে। আবার যারা আওয়ামী লীগ উচ্চারণ করবে, তাদেরকে জেলে যেতে হবে, তাদের নির্যাতন নিপীড়ন সহ্য করতে হবে। অনেক আওয়ামী লীগের নেতারা জেলে বসে মারা যাচ্ছে, ডিবির হেফাজতে নেওয়ার পর মারা যাচ্ছে। এই হলো আমাদের দেশের অবস্থা। এখন দেশের মানুষ সব ঐক্য করছে, সময় সুযোগ পাইলে, এই যে আপনারা দেখেন কবি নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যে 7টা কলেজের যে সংঘর্ষ হয়েছে, সেখানে হাসনাত আব্দুল্লাহ গেছিল, তো তার যে কি ভয়াবহ অবস্থা, তার জামা কাপড় টেনে ছিঁড়ে তছনছ করে দিয়েছে এবং ভুয়ো ভুয়ো বলেছে। তিনি কোনো রকমের জানে পালিয়ে আসছেন। তো এই দেশের যে অবস্থা, রেলওয়ে স্টেশনগুলো আজকে বন্ধ হয়ে গেছে, দেশের মানুষ হাহাকার করছে। এরা যদি জ্ঞানী হতো, এই উপদেষ্টা পরিষদ যদি জ্ঞানী হতো, তাদের নিজের যদি ভালো চাইতো, তাহলে আমার মনে হচ্ছে আরো আগেই পদত্যাগ করা উচিত ছিল। যাই হোক, আমি সর্বোপরি কথা হচ্ছে এই উপদেষ্টা পরিষদকে বলবো, আগে নির্বাচন, আগে আইনের কাঠামোটা, বিচার ব্যবস্থাটাকে আগে স্বচ্ছ করুন। যারা সরাসরি প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত, তাদেরকে বিচারের আওতায় আনুন। প্রতিদিন মব কিলিং হচ্ছে, প্রতিদিন নির্বিচারে হত্যা করা হচ্ছে, প্রতিদিন গণহারে হত্যা করা হচ্ছে। সেই হত্যার বিচার বাংলার মাটিতে হয়নি। হয়তোবা সময়ের ব্যবধানে, আজ না হয় কাল, হয়তোবা আমি দেখতে পারবো না, কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার একদিন বাংলার মাটিতে হবে। যাই হোক, আমরা সকলেই যেন এমন কোনো কর্ম না করি যে আমাদের দ্বারা প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, সমাজের মানুষ যাতে নির্যাতন নিপীড়ন না হয়, অত্যাচারিত না হয়। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।